সীতাকুণ্ডুর পাহাড়ের পাশ দিয়ে চলছে রেলগাড়ি। মাঝে মাঝে ফুটে ওঠে পাহাড়ের অপূর্ব সৌন্দর্য। গোধূলি বেলায় সূর্যাস্ত দেখতে দেখতে ছুটে চলে মহানগর গোধূলি। দুপুরে খাবার জন্য চলে আসলাম এই বাঙালিয়ানা রেস্তোরাঁয়। দেখি আজকে এখানকার খাবার কেমন হয়। এই হচ্ছে খাবার, এটা হচ্ছে খিচুড়ি, মানে ভুনা খিচুড়ি, সাথে আছে বিফ, আর এখানে একটা ডিমও দেওয়া আছে। খেয়ে দেখি খাবার কেমন। খাবার এক কথায় ভালো না, শক্ত লাগে। পরে যাই হোক, আমি আবার খাবার চেঞ্জ করে নিলাম। এটা মোটামুটি ভালো। এটা হচ্ছে বিফ বিরিয়ানি। চট্টগ্রাম ঢাকার মাঝে চলাচলকারী আন্তনগর মহানগর গোধূলি এক্সপ্রেসে যাত্রার জন্য আজকে প্রস্তুত হয়ে গেছি। যাত্রার জন্য চলে এসেছি আমি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। একদম শুরু স্টেশন থেকে আজকের যাত্রা করব। এর আগে আরেকদিন যাত্রা করেছিলাম, সেটি ছিল লাকসাম জাংশন থেকে। আজকে যাত্রা হবে একেবারে চট্টগ্রাম শুরুর স্টেশন, সেখান থেকে। ট্রেনের সময় এখনও প্রায় 50 মিনিট বাকি। তো চলুন স্টেশনে প্রবেশ করি এবং যাত্রা উপভোগ করি। এই হচ্ছে চট্টগ্রাম স্টেশন। চট্টগ্রাম স্টেশন দেখতে বেশ ভালোই লাগছে। এখানে যে পদ্ধতিতে আলোর ব্যবস্থা করা হয়েছে, মানে দিনের বেলা সূর্যের আলো যাতে বিভিন্ন ফাঁকা জায়গা এগুলো দিয়ে প্রবেশ করতে পারে, এই জন্য। এদিকে হচ্ছে টিকিট কাউন্টারগুলো আন্তনগর ট্রেনের। আর এখানে দেখা যাচ্ছে মহানগর গোধূলি 8 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া আছে এবং ছেড়ে যাওয়ার সময় 3টা। 8 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে একেবারে প্রবেশ করার পর বাম দিকে। স্টেশনে প্রবেশ করার পর এই যে প্ল্যাটফর্মগুলো দেয়া আছে, ডান দিক থেকে শুরু হয় 1, 2, 3, 4, এটা 6 নাম্বার, 7, তারপরেরটাই হচ্ছে 8। যেহেতু 50 মিনিট বাকি আছে, তাই এখনও পর্যন্ত ট্রেন প্ল্যাটফর্মে দেয়নি, ওয়াশপিটে আছে। তো কিছুক্ষণের মধ্যে আসবে। আর কথা হচ্ছে এই চট্টগ্রাম, এটা হচ্ছে একটা 0 পয়েন্ট রেলওয়ের 0 পয়েন্ট 2টা হয় আমার জানা মতে। যদি অন্য কোনো বিষয় থেকে আপনাদের কারো জানা থাকলে আপনারা জানাবেন। সেটা হচ্ছে 2টা 0 পয়েন্ট হয়। একটা মিটার গেজের, মানে রেলওয়ে পূর্বাঞ্চলের, সেটা হচ্ছে চট্টগ্রাম। আর একটা ব্রডগেজ রেলের বা বাংলাদেশ রেলওয়ে পশ্চিম বিভাগের, সেটা হচ্ছে খুলনা। মানে মিটার গেজে আপনি যেখানেই দূরত্ব দেখবেন না কেন, সেটা হচ্ছে চট্টগ্রামের থেকে দূরত্ব। মানে চট্টগ্রামটাকে 0 ধরে যত জায়গায় পূর্বাঞ্চল রেলওয়ের স্টেশন আছে বা বিভিন্ন জায়গায় খুঁটি পোতা দেখেন না, রেল লাইনের পাশে লেখা থাকে 1, 2, 3, মানে 123 কিলোমিটার এরকম। ওইটা কিন্তু চট্টগ্রাম থেকে যে দূরত্ব সেটা। চট্টগ্রাম রেল বিভাগের যে সদর দপ্তর, সেটা হচ্ছে পাহাড়তলীতে, মানে রেলওয়ের প্রধান কার্যালয়। চট্টগ্রাম যেহেতু বন্দর নগরী, বন্দরকে কেন্দ্র করে বন্দরে যাতে মালামাল আসতে পারে। কিসের মালামাল? একটা হচ্ছে পাট, ময়মনসিংহ, জামালপুর ওইদিককার পাট, আর হচ্ছে আসাম, সিলেট এদিককার চা। সেই ব্রিটিশ আমলে এগুলার কাজ শুরু হয় এবং সেই কাজ ব্রিটিশরাই সম্পাদন করে গিয়েছিল। 1880-র দশক থেকে শুরু করে পরিকল্পনা কাজ চালু করে 1895 সালে কুমিল্লা থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত এদিকে। তারপরে আখাউড়া পর্যন্ত হয়, তারপর সেটাকে কুলাউড়া হয়ে বদরপুর পর্যন্ত চলে যায়। তো এই বিষয়েও আরও অনেক আলোচনা আছে, সেই আলোচনাগুলো থাকবে আসাম বেঙ্গল রেলওয়ের আসল লাইন, অর্থাৎ চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার যে ট্রেন আছে, সেই ট্রেনে যাত্রার সময় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আর
আজকে আমাদের যাত্রা হবে এই আসাম বেঙ্গল রেলওয়ের যে লাইন, অর্থাৎ চট্টগ্রাম থেকে লাকসাম আখাউড়া পর্যন্ত রেলপথ। তারপর তো রেলপথ একটা গেল সিলেটের দিকে, অর্থাৎ কুলাউড়ার দিকে। আর তারপর আমরা যাব টঙ্গী ভৈরব আখাউড়া রেলপথ ধরে টঙ্গী পর্যন্ত, তারপর নারায়ণগঞ্জ বাহাদুরাবাদ ঘাট লাইন ধরে টঙ্গীর থেকে ঢাকা পর্যন্ত যাব। এই হচ্ছে সংক্ষিপ্তভাবে আজকে যেই লাইন ধরে আমাদের যাত্রা হবে সেই যাত্রা। আর আজকে আবহাওয়া মোটামুটি ভালো, বেশ কয়েকদিন পর আজকে একটু আবহাওয়া ভালো হতে শুরু করেছে, মানে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। 2:30 এখনও বাজেনি, 2:30 বাজতেই তো মহানগর গোধূলি চলে আসলো ওয়াশপিট থেকে। এই হচ্ছে এসি স্লিপারের একটা কোচ। এসি স্লিপারের কোচে এই পাশে দেখা যাচ্ছে 2টা বেড আছে। এখানে দিনের বেলা এক পাশে 3 জন আর এক পাশে 3 জন, মোট 6 জন যাত্রা করতে পারবে। আর রাতের বেলা 2 পাশে 2 জন। এরপর এইটা যে দেখা যাচ্ছে এই কেবিনটা, এখানে কিন্তু উপরে একটা নিচে একটা এবং বাম পাশে উপরে একটা নিচে একটা সিট, অর্থাৎ এটা যখন সিট হিসেবে ব্যবহার হবে তখন 2 পাশে 3 জন 6 জন যাত্রা করবে। আর যদি ঘুমিয়ে যায় মানে রাতের বেলা, তখন উপরে একজন নিচে একজন, 2 পাশে মোট 4 জন যাত্রা করতে পারবে। আর এখানে ঝুড়ি আছে, অর্থাৎ ডাস্টবিন, ময়লা ফেলার ঝুড়ি। তাছাড়া সবগুলো কেবিনেই এসি নন এসি এরকম চার্জিং সকেট আছে। এখানে ছোট একটা পকেট আছে। তারপরে লাইট ফ্যানের সুইচ। এখন ইলেকট্রিসিটি দেয়া হয়নি জন্য এখানে অন্ধকার, দেখা যাচ্ছে না। তাছাড়াও ফ্যানের ব্যবস্থা আছে। এটা হচ্ছে একটা ছোট কেবিন। এই ছোট কেবিনের ক্ষেত্রে দিনের বেলা 3 জন যাত্রা করতে পারে, আর রাতের বেলা উপরে একজন নিচে একজন, মোট 2 জন যাত্রা করতে পারবে। এখানে একটা রেফ্রিজারেটর দেয়া আছে, তবে রেফ্রিজারেটরটা কাজ করে কিনা, কাজ সম্ভবত করে, কারণ এখানে আলো জ্বলছে। দেখি, হ্যাঁ, এখানে একটু ঠান্ডা ঠান্ডাও ভাব আছে, এটা হয়তো কাজ করে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে টিস্যু পেপার দেয়া আছে, তাছাড়াও সাবান দেয়া আছে। ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আসছি এসি চেয়ার, অর্থাৎ স্নিগ্ধা। এই হচ্ছে স্নিগ্ধার মাঝামাঝি সিটগুলো। আর এসি কোচে কম নাম্বারের যে সিটগুলো, অর্থাৎ 27 নম্বর পর্যন্ত যে সিটগুলা, 1 থেকে শুরু করে 27 পর্যন্ত, সেগুলো হচ্ছে ঢাকামুখী। চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাবে না। যে সকল যাত্রীগণ কাউন্টার থেকে টিকিট করেছেন তারা কাউন্টারের মাধ্যমে টিকিট ফেরত দেবেন। যারা অনলাইনের মাধ্যমে টিকিট করেছে তারা অনলাইনের মাধ্যমে টিকিট ফেরত নিয়ে মূল্যায়ন ফেরত দেবেন। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই সাময়িক অসুবিধার জন্য দুঃখিত বলছে, কিন্তু কতটা যে দুঃখিত, এখানেও একটা 2 নম্বরই আছে। এই 2 নম্বরইটা সম্ভবত রেলওয়ে না, এটা হচ্ছে দুর্নীতিটা বা 2 নম্বরইটা ওই বেসরকারি কোম্পানি যারা টিকিট দেয়। মূল বিষয় হচ্ছে যে টিকিট যখন ফেরত হয়, মানে আজকে একটা ট্রেন কিন্তু বাতিল হয়েছে, সেটা হচ্ছে পর্যটক এক্সপ্রেস। না পর্যটক না, ওটা হচ্ছে কক্সবাজারের সৈকত বা এরকম কিছু একটা হবে। যাই হোক, কক্সবাজারে কোনো একটা ট্রেনে যাত্রা বাতিল হয়েছে। তো যাত্রা বাতিল হওয়ার কারণে টিকিট ফেরত হবে, টাকাও ফেরত দিবে। কিন্তু যারা অনলাইনে টিকিট করেছে তাদের টাকা অনলাইনে দিবে, ভালো কথা। কিন্তু অনলাইনের যারা টিকিট করেছে তাদের তো অতিরিক্ত টাকা লাগে, টিকিটের মূল্য ছাড়া অতিরিক্ত টাকা লাগে, ওই মূল্যটা কিন্তু আর দেয় না। কাজে টিকিট আপনি যতই ফেরত হোক, ফেরত হইলে ওই টিকিট বিক্রি যেই কোম্পানি করে ওদের কিন্তু লাভ ঠিকই হয়, কিন্তু লস হয় যাত্রীর আর হয় রেলের। এই হচ্ছে পাওয়ার কার। আর পাওয়ার কারের সাথে সালাত আদায়ের জন্য ছোট্ট একটা ঘর আছে। এগুলো হচ্ছে সবই, মানে পুরা ট্রেনটাই হচ্ছে কোরিয়ান রেক, মানে কোরিয়ান কোচ। আর চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় কোচের যে সিরিয়ালগুলো মানে পিছন থেকে শুরু হয়, মানে পিছনের থেকে ক খ গ ঘ এইভাবে করতে করতে সামনের দিকে যাবে। এইবার এদিকে চলে আসলো শোভন চেয়ার, অর্থাৎ নন এসি।
শোভন চেয়ার এর আগেও আমি অনেকবার যাত্রা করেছি, দেখেছি। আজকেও একটু সংক্ষিপ্ত আকারে দেখে নেই। এই যে শোভন চেয়ারেও নন এসি তো ওই যে কম নাম্বারের যে সিটগুলো, অর্ধেক নাম্বার পর্যন্ত, একটা কোচে যা সিট থাকে অর্ধেক পর্যন্ত, 60টা থাকলে 30টা, যদি 58টা বা 56টা থাকে তাহলে 27টা বা 28টা। এই যে 1, 2 এগুলো হচ্ছে ঢাকামুখী। কোরিয়ান রেকের শোভন চেয়ারগুলোও কিন্তু বেশ ভালোই, এখনো পর্যন্ত ভালোই আছে। এইগুলো হচ্ছে এই যে মাঝখানে টেবিল সহ একদম মাঝখান বরাবর যে সিটগুলো সেগুলো। শোভন চেয়ার সিট তো ভালো, তা বুঝলাম, কিন্তু কথা হচ্ছে যখন দাঁড়ানো যাত্রী বা এই অতিরিক্ত যাত্রী ওঠে না, তখন ওই সিটের মান আর রক্ষা করা যায় না। কারণ মানুষজন এসে সিটের উপরে ভর দেয়, সিটে হাত দিয়ে ধরে রাখে, তারপরে হ্যান্ডেল যেগুলো আছে সিটের হ্যান্ডেলে এসে বসে পড়ে। 2021 সালের মডেল হুন্ডাই রটেম। ঘড়িতে সময় 3টা, এখনো কিন্তু সিগন্যাল হয়নি। বেজে গেল 3টা 1। গার্ড সাহেব বাঁশি দিয়েছে এবং হলুদ বাতি জ্বলে গেছে। এই হচ্ছে নন এসি কেবিন। এখানে রাতে 2 জন ঘুমিয়ে যেতে পারে, মানে শুয়ে যেতে পারবে, আর দিনের বেলা 3 জন বসে যাত্রা করতে পারবে। আজকে এটাই হচ্ছে আমার সিট। 3টা বেজে 3 মিনিটে আমাদের ট্রেন মহানগর গোধূলি চট্টগ্রাম থেকে ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। মহানগর গোধূলি, যা ট্রেন নম্বর 703, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি যাত্রীবাহী আন্তনগর মিটার গেজ ট্রেন, যা বন্দরনগরী চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকার মাঝে চলাচল করে। বিকেলে অর্থাৎ গোধূলি বেলায় মহানগর ঢাকাতে ফিরে আসে বলে এই ট্রেনের নামকরণ করা হয় মহানগর গোধূলি। বিদায় চট্টগ্রাম। এখানে অনেক কোচ দেখা যাচ্ছে এবং মালবাহী গাড়িও আছে, রেফ্রিজারেটেড মালবাহী গাড়িও আছে। এগুলোতে একেবারে নতুন মনে হচ্ছে, ব্যবহারই হয়নি। আর এই যে শোভন শ্রেণীর কোচ, এগুলো তো চাইলেই ব্যবহার করা যায়। একটু মেরামত দরকার, পাহাড়তলি তো আছেই, পাহাড়তলিতে মেরামত করে ব্যবহার করবে, কিন্তু তারপরও শুনি কোচ সংকট। পাহাড়তলি এই ট্রেনের বিরতি স্টেশনগুলো হচ্ছে ফেনী, গুণবতী, লাকসাম জাংশন, কুমিল্লা, আখাউড়া জাংশন, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরববাজার জাংশন, নরসিংদী এবং ঢাকা বিমানবন্দর স্টেশন। সর্বমোট যাত্রার সময় 5 ঘন্টা 45 মিনিট। এই ট্রেনের কোনো সাপ্তাহিক বন্ধের দিন নেই, অর্থাৎ সপ্তাহের 7 দিনই চলে। মহানগর গোধূলির ভাড়া নন এসি শোভন চেয়ার শ্রেণীতে 405 টাকা, এফ সিট বা নন এসি কেবিনে 621 টাকা এবং এসি সিট বা এসি কেবিনে প্রতিটি সিট 932 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে 20 টাকা অনলাইন চার্জ হিসেবে প্রদান করতে হবে। 1986 সালের 25শে ফেব্রুয়ারি এই ট্রেনটি উদ্বোধন করা হয় এবং পরদিন থেকে ট্রেনটি আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করে। বাংলাদেশ মিলিটারি একাডেমি। ভাটিয়ারি স্টেশন পার হলাম, আর আমাদের ট্রেনের গতিসীমা কিন্তু প্রায় 80 কিলোমিটার। আমরা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা অতিক্রম করছি।
জাহাজ ভাঙন শিল্পসহ এখানে অনেক ছোট বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যার কারণে এটি চট্টগ্রামের শিল্পাঞ্চল নামে পরিচিতি লাভ করেছে। ট্রেনের গতি কমিয়ে দেওয়া হলো হঠাৎ করে। কুমিরা বাংলাদেশের প্রথম ইকো পার্ক সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক, চন্দ্রনাথ পাহাড় ও চন্দ্রনাথ মন্দির, গুলিয়াখালী সমুদ্র সৈকত সহ এখানে অনেক পর্যটন কেন্দ্র রয়েছে। চমৎকার পাহাড় দেখা যাচ্ছে, সীতাকুণ্ডর পাহাড়। তাকিয়া চন্দ্রনাথ পাহাড় কিন্তু এদিকেই, আর এদিক দিয়ে আমি যাওয়ার সময় সব সময় বলি, এদিকে আমি অনেকবার গিয়েছিলাম। অনেক সুন্দর সুন্দর ঝর্ণা আছে, এই ঝর্ণাগুলো কিন্তু আপনারা দেখে আসতে পারেন। আর এই পাহাড়ের চমৎকার প্রকৃতি দেখে বুঝতেই পারছেন যে সেই ঝর্ণাগুলো দেখতে কতটা সুন্দর হবে। আমি আপনাদের এর আগে অনেকবার দেখিয়েছি, এদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই যে নাপিত্তা ছড়া ঝর্ণা আছে, খইয়া ছড়া ঝর্ণা, তারপরেও হরিণমারা, এরকম বেশ কিছু ছোটোখাটো ঝর্ণা এবং ঝিরিপথ আছে। এগুলো গেলে কিন্তু অনেক ভালো লাগবে। মানে এদিক দিয়ে খুব কঠিন ট্রেকিং না, হালকা ট্রেকিং। আর ঠিক তার বিপরীত পাশে, মানে রেল লাইনের এই পাশে হচ্ছে পাহাড় এবং ঝর্ণা, আর ঠিক তার বিপরীত পাশে হচ্ছে সমুদ্র, গুলিয়াখালী সি বিচ, তারপর বাঁশবাড়িয়া, এগুলো অসাধারণ লাগছে পাহাড়গুলা দেখতে। মানে একেবারে মনে হচ্ছে যেন এই মাটির উপরে পাহাড়গুলা বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। আর এই পাশে আছে গোচারণ ভূমি। আমি এই গোচারণ ভূমি আপনাদের মাঝে মাঝেই কিন্তু দেখাই। আস্তানা, এই স্টেশনটা আমার কাছে খুবই ভালো লাগে। যারা এই স্টেশনে অবতরণ করবে মেহেরবানি করে আপনাদের মানপত্র বুঝে নেবেন। নামের সময় সতর্কতার সঙ্গে নামুন।
নিরাপত্তার খাতিরে চলাচলের সময় কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করে। যেখানে থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। কেবিনের মধ্যেই কত যাত্রী দাঁড়ানো দেখেছেন, খুবই বিরক্তিকর। কেবিনের মধ্যে পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী যায়। এই হচ্ছে অবস্থা ফেনী স্টেশনে। আমাদের কোচ পেল না, আমাদের সামনের কোচের পরের দরজাটা পেয়েছে। ফেনী স্টেশনে একটু নামলাম। যাই হোক, যাত্রা ভালোই হচ্ছে, ট্রেন বেশ দ্রুত গতিতে আসছে। তারপরও কিন্তু আমাদের যাত্রার বিলম্ব হয়ে গেছে প্রায় 10 মিনিট। এখন বাজে 4:35, 4:33-এ এখানে পৌঁছালাম। চারটা 37-এ আমাদের ট্রেন ফেনী জাংশন থেকে ছেড়ে দিল। এই ট্রেন আবার গুণবতীতেও থামে। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, ডাবের ডবগির 3-4 নম্বর সিটে একজন সম্মানিত প্যাসেঞ্জার অসুস্থ হইয়া পড়িয়াছে। এই ট্রেনে যদি কোনো ডাক্তার সাহেব থেকে থাকেন, অনুগ্রহপূর্বক ডাবের ডবগির 3-4 নম্বর সিটে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ধন্যবাদ। আমরা চলে আসলাম গুণবতী স্টেশনে। আর গুণবতী স্টেশনে আসতে আসতে এদিকে ঘোষণা আসলো যে একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, কেউ ডাক্তার থাকলে যোগাযোগ করতে বলা হচ্ছে। গুণবতীর যা অবস্থা, গুণবতীর গুণ তেমন কিছু দেখছি না। গুণবতীর প্ল্যাটফর্ম অনেক ছোট, অনেক দূরে সেই স্টেশন। বর্ষা আসতে না আসতেই ফেনী অঞ্চলের যে অবস্থা, গতবার তো ভয়ানক বন্যা হয়েছিল এই ফেনীতে। ভাই উনি কেবিনের টিকিট কেটে কেবিনের বাইরে এই করিডোরের মধ্যে দাঁড়িয়ে আছে। এটা কি ঠিক কাজ? ভিডিও করার জন্য কেবিন কখনোই ভালো জিনিস না। বিশেষ করে আমাদের দেশের যে রেল ফ্যানরা, তারা কেবিনই সব বোঝে না। এমনি ধরে ঝোলা যায়, ভিডিও করা যায়, ট্রেনের ছাদে উঠে বসে যদি কেউ ভিডিও করে, ট্রেনের লোক সামনে উঠে যদি ভিডিও করে, আমাদের দেশের রেল ফ্যানরা মনে করে এটাই হচ্ছে আসল ভিডিও। ফেনী অতিক্রম করে আমরা কুমিল্লা জেলায় প্রবেশ করেছি। উপমহাদেশের একমাত্র নারী নবাব মুসলিম জমিদার ফয়জুন্নেসার অমর স্মৃতি বিজড়িত স্থান তৎকালীন হোমনাবাদ পরগনার পশ্চিমগাঁও এলাকাটি লাকসাম উপজেলায় অবস্থিত। ঐতিহাসিকভাবে নানা কারণে লাকসাম উপজেলার বেশ খ্যাতি রয়েছে। 1883 সালে এদেশে যখন ব্রিটিশ সরকার রেল লাইন স্থাপন করেন, তখন দৌলতগঞ্জের উত্তরাংশে উঁচু ভূমিতে রেলওয়ে জাংশন প্রতিষ্ঠা করা হয়। বড়তুপা মৌজাতে যে রেলওয়ে জাংশনটির গোড়াপত্তন হয়, সেটির নামই হলো লাকসাম রেলওয়ে জাংশন।
সম্মানিত যাত্রাবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা লাকসাম স্টেশনে পৌঁছাবো। আপনারা যারা এই স্টেশনে অবতরণ করবেন, মেহরবানি করে আপনাদের মান প্রস্তুত করছেন। চমৎকার লাকসাম জাংশন, এবং এই লাকসাম জাংশন কিন্তু সেই আসাম বেঙ্গল রেলওয়ে সময় থেকে গুরুত্বপূর্ণ জাংশন ছিল, কারণ এখানে চারদিকে লাইন চলে গেছে। একদিকে আখাউড়া, একদিকে চট্টগ্রাম, আরও দুইটা দিক হচ্ছে নোয়াখালী এবং চাঁদপুর। লাকসাম স্টেশনও সেই 1895 সালেই হয়, যখন আসাম বেঙ্গল রেলওয়ে এদিকে রেল স্থাপনের মাধ্যমে রেল চলাচল শুরু করে। এদিকে চলে আসলো পাহাড়িকা, সিলেট থেকে চট্টগ্রাম পাহাড়িকা এক্সপ্রেস। ওই দিক থেকে পাহাড়িকাও ছাড়লো 5:26। আমাদের এই ট্রেনও ছেড়ে দিল। এই যে এই পাশে একটা লোকাল আছে। ভাই এটা কি ট্রেন? হ্যাঁ, উদয়ন। এটা সাগরিকা। এটা তো লেখা কর্ণফুলী এক্সপ্রেস, এটা সাগরিকা না। আজকে সম্ভবত কর্ণফুলীর টাইম এটা না, কর্ণফুলী লেট আছে। ভাই এটা কর্ণফুলী? ওইদিক দিয়ে পাহাড়িকাও চলে গেল। আর আমরা লাকসাম জাংশন থেকে বিদায় নিলাম। কুমিল্লা জনসংখ্যা এবং আয়তনে বাংলাদেশের 11তম বৃহৎ মহানগর। এই অঞ্চল প্রাচীনকালে সমতট জনপদের অংশ ছিল। রসমালাই নামক বিখ্যাত মিষ্টি কুমিল্লায় তৈরি করা হয়। এছাড়াও কুমিল্লার বিখ্যাত খদ্দর বা খাদি শিল্পের জন্য কুমিল্লা বিখ্যাত। কুমিল্লায় অবস্থিত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ময়নামতি বৌদ্ধবিহার। কুমিল্লা শহর ও আশেপাশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল ময়নামতি বৌদ্ধ সভ্যতার ধ্বংসাবশেষ, ওয়ার সিমেট্রি, গ্যাস উত্তোলন কেন্দ্র ইত্যাদি। চলে আসলাম কুমিল্লা। কুমিল্লার বিশাল প্ল্যাটফর্ম, সুবিশাল প্ল্যাটফর্ম। এত বড় প্ল্যাটফর্ম কোন কোন জায়গায় আছে এটা খুঁজে খুঁজে দেখতে হবে। আমাদের ট্রেন এত জোরে সোরে আসছে, তারপরও প্রায় 20-25 মিনিটের মতো এখন বিলম্বে আছে। কুমিল্লা স্টেশনে এটা দেখা যায় প্রায়শই। ফুটবল, ক্রিকেট কি না খেলে, সবই খেলে। এই যে এখানে ক্রিকেট খেলা হচ্ছে প্ল্যাটফর্মের মধ্যেই। তাহলে বুঝে দেখেন যে কত বড় প্ল্যাটফর্ম। 5:53-তে আমাদের ট্রেন কুমিল্লা থেকে ছেড়ে দিল। এই অঞ্চল অতিক্রম করার সময় একজন ব্যক্তিকে স্মরণ না করলেই নয়। তিনি হলেন ভাটির বাঘ শমশের গাজী, এক প্রজাদরদী শাসক। কৃষক আন্দোলনের মধ্য দিয়ে অধিকার করে নেন জমিদারি, যিনি সফলভাবে প্রতিরোধ করেছিলেন মগ পর্তুগিজ হারমাত জলদস্যুদের। অকুতোভয় বীরত্বের জন্য যাকে ডাকা হয় ভাটির বাঘ। গাজীর এই বাহিনীর সেনাপতি ছিল তার জ্ঞাতি ভাই সাধু পালোয়ান। 1739 সালের দিকে ত্রিপুরার মহারাজের সেনাপতি শমশের গাজীর এলাকায় প্রবেশ করলে সেনাপতি সাধু পালোয়ানের প্রতিরোধে তারা ধরাশায়ী এবং বন্দী হন। ত্রিপুরার মহারাজ তার সেনাপতি মুক্তির শর্তে গাজীকে দক্ষিণ সিকের বৈধ জমিদার হিসেবে স্বীকৃতি দেন।
শমশের গাজী ছিলেন প্রজাদরদী। পাহাড়ি ঢলে ফসলের ব্যাপক ক্ষতি হলে তিনি কৃষকের 1 বছরের খাজনা মওকুফ করে দেন এবং পরবর্তী 3 বছর মহারাজের রাজকোষে খাজনা দেয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন। এতে ত্রিপুরা মহারাজ ক্ষিপ্ত হয়ে প্রায় 7,000 সৈন্য পাঠায় গাজীকে উচ্ছেদ করার জন্য। ফল হয় বিপরীত। শমশের গাজী ও সাধু পালোয়ান রাজার সৈন্যদের তাড়া করে রাজধানী পর্যন্ত নিয়ে যান। এ বিষয়ে আজও কুমিল্লা নোয়াখালী অঞ্চলে কাউকে শাসাতে প্রবাদ হিসেবে বলা হয় এক্কেরে দম্বাই উদয়পুর নিমুগায়, অর্থাৎ দৌড়িয়ে উদয়পুর নিয়ে যাব। ত্রিপুরা রাজ্যের বিরাট অংশ শমশের গাজীর করতলে এসে যায়। শমশের গাজীর রাজত্বকালে ত্রিপুরার রাজধানী উদয়পুরেই ছিল, তবে তিনি বেশিরভাগ সময় রঘুনন্দন পাহাড়ের পাদদেশে ফেনী নদী বেষ্টিত চম্পকনগরে তার প্রধান কেল্লা ও রাজপ্রাসাদে থাকতেন। ছাগলনাইয়ার চম্পকনগরে ভারতের সীমান্ত এলাকাটি শমশের গাজীর স্মৃতিবিজড়িত স্থান। এখানে রয়েছে শমশের গাজীর সুড়ঙ্গ, শমশের গাজীর দিঘি এবং আরও অনেক কিছু। তবে তার প্রাসাদ সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার ধ্বংসাবশেষ ভারতের ত্রিপুরার মধ্যে ভাগ হয়ে গেছে। আমরা কিন্তু এখন ভারতীয় সীমানা ঘেঁষে যাচ্ছি। এদিকে যে বড় বড় গাছগুলা, এরপরে ভারত। এই যে সীমান্ত পিলার দেখা যায় সাদা, এই মাঠের পরেই ভারত। গঙ্গাসাগর স্টেশন, এখানে ডান দিক থেকে ভারতের আগরতলা থেকে লাইন এসে যুক্ত হয়েছে। সম্মানিত দর্শকবন্ধু, আপনাদের অনুরোধ করছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আখাউড়া স্টেশনে পৌঁছাব। আপনারা যারা এই স্টেশনে অবতরণ করবে, মেহরবানি করে আপনাদের মানপত্র গুছিয়ে নিন। আখাউড়া জাংশনে এসে নামলাম। আখাউড়া জাংশনে প্রচুর যাত্রী, আর এখানে রেলওয়ের যারা লোক ছিলেন, অ্যাটেন্ডেন্ট ছিলেন, তাদের কাছ থেকে শুনলাম আখাউড়া থেকে এবং এরপরে যেহেতু ব্রাহ্মণবাড়ি আছে, আর আমরা সবাই জানি যে ব্রাহ্মণবাড়ি থেকে কিন্তু প্রচুর যাত্রী হয় ঢাকাগামী এবং ঢাকা থেকে ফেরার সময় দুই দিকেই। সেজন্য প্রচুর যাত্রী উঠবে। হয়তো পরবর্তীতে আর কোনো স্টেশনে নামাও সম্ভব হবে না, কারণ নামলে উঠতে পারবো কিনা জানি না। এমনিতে এর আগের যে স্টেশন লাকসাম বা কুমিল্লা পার হওয়ার পরে যেই নামার পরে যখন উঠলাম, তখন গিয়ে আমার সিট আর পাই না। আমার সিটে আরেকজন বসে আছে, তাকে অনেক বাক বিতণ্ডা করে পরে উঠানো হলো। সুবর্ণ এক্সপ্রেস চলে গেল ওই দিক দিয়ে সরাসরি। সুবর্ণ ওইদিকে গেল জন্য আমাদের ট্রেনটাকে ও একেবারে ফাঁকা জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেল ওদিকে। হ্যাঁ। আমরা দাঁড়িয়ে রইলাম এইদিকে। আজকেও যাত্রী চাপ প্রচুর, মানে যা সিট সব তো বিক্রি হয়ে গেছে, সিট ছাড়াও অনেক যাত্রী উঠেছে। তবে ওই যে সবসময় একটা কথা বলি যে লোকাল ট্রেন আমাদের প্রচুর পরিমাণে দরকার। লোকাল ট্রেন হলে এসব চাপ হতো না, কারণ লোকাল ট্রেন যদি থাকতো, স্বল্প দূরত্বের যাত্রা যখন যাত্রীরা করবে তখন এই ট্রেনগুলো ব্যবহার করতো না। ধরেন লাকসাম থেকে কেউ আখাউড়া আসবে, কেন এই ট্রেনে উঠবে? দরকার নেই, লোকাল ট্রেনে চলে আসবে। লোকাল ট্রেন থাকলে এটা একটা বড় সুবিধা হয়। আর আন্তনগর ট্রেনে দাঁড়ানো যাত্রী আমার মনে হয় কমানো উচিত। মানে যদিও এটা লিমিট আছে, টিকিট কিন্তু 25%-এর বেশি, মানে সর্বমোট যা সিট থাকে তার 25%
আসনবিহীন টিকিট বের হয়, এরপর কিন্তু আর টিকিট বের হয় না। কিন্তু তারপরও দেখা যায় যাত্রীরা ওঠে। এটা কেন উঠতে দেয় আমি জানি না, এটা মানে নিয়ন্ত্রণ করা উচিত স্টেশন থেকে। এটা হচ্ছে এসি কোচ, এসি কোচে এই অবস্থা, তাপানুকুল স্লিপার। এসি স্লিপার, এসি স্লিপারে এই যে সব ইয়ের মধ্যে, এই যে করিডোরের মধ্যে সব যাত্রী। এই কারণে অ্যাটেন্ডেন্ট বলে দিয়েছিল যে আপনারা পরবর্তীতে আর কেউ নামবেন না, নামলে উঠতে সমস্যা হবে। আপনি টিকিট কাটছেন? না সিটি টিকিট না, টিকিট কাটেন নাই টিকিট দেয় না তো ভাই। তো ব্রাহ্মণবাড়ির টিকিট না দিলে যাবেন কেন? টিকিট না হলে তো যাত্রাও হবে না। এদিকে হচ্ছে যে আমাদের করিডোরের মধ্যে, আমাদের কেবিন যেখানে, করিডোরের মধ্যে এই অবস্থা। আমরা আখাউড়া স্টেশন পার হচ্ছি। চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া। স্টেশনে পৌঁছাবো। আপনারা যারা এই স্টেশনে অবতরণ করবেন, মধ্যগামী করে আবেদন মানপত্র গুছিয়ে নেন। ভৈরববাজার জাংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের এরপরে একটা বিরতি স্টেশন আছে, সেটা হচ্ছে নরসিংদী লটকন। চলে আসলাম নরসিংদী স্টেশনে। আমরা টঙ্গী জাংশন পার হয়ে গেলাম, আর এখানে একটা লোকাল ট্রেন আছে, এটা ঢাকামুখী। নামার সময় সতর্কতার সঙ্গে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের সময় কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন। বিমানবন্দরের প্ল্যাটফর্ম পেল। নামলাম ঢাকা বিমানবন্দরে, আমার যাত্রা ফুরলো। আর যাত্রা তো আপনারা দেখলেনই কেমন হলো। আর এই যাত্রার অভিযোগ পরামর্শ সবই বলা হয়ে গেছে। আসলে লোকাল ট্রেন দরকার, আর হচ্ছে আন্তনগর ট্রেনে দাঁড়ানো যাত্রীর চাপ যেভাবে কমানো যায়, রেলওয়ে যেভাবে ভালো মনে করে সেভাবে করতে পারে। তো চাপটা কমাতে হবে আন্তনগরের জন্য, মানুষ যাতে আরামে যাত্রা করতে পারে সেজন্য। তো দেখা হবে নতুন কোনো যাত্রায়, আবারও দেখা হবে খুব শীঘ্রই। সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি।